Hello everyone, welcome to your YouTube channel Study with Sid, the channel where learning English becomes so easy, simple and enjoyable. আমি তোমাদের সিদ্ধার্থ দাদা। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটা ইংলিশ গ্রামারের খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আজকে আমি তোমাদের শেখাবো হচ্ছে অবজেক্ট কী। আজকের ক্লাসের পর তোমরা একটা সেন্টেন্সে এরকমভাবেই তুড়ি মেরে শনাক্ত করতে পারবে যে একটা সেন্টেন্সে কীভাবে অবজেক্ট চিনতে লাগে। তাই তোমরা বেশি দেরি করো না, খাতা পেন নিয়ে বসে পড়ো এবং আমার সাথে আজকে ক্লাসে জয়েন করে যাও এবং একটা অবজেক্ট সম্পর্কে একটা সম্পূর্ণ কনসেপ্ট নিয়ে নেওয়া যাক। চলো ক্লাস শুরু করো। তোমরা ছোটোবেলা থেকে যতটুকু পড়েছো তোমরা সবাই এইটুখানি জানো একটা সেন্টেন্সের স্ট্রাকচারে কী কী থাকে। একটা সেন্টেন্সের স্ট্রাকচারে থাকে হচ্ছে সাবজেক্ট, তার সঙ্গে কি থাকে, ভার্ব থাকে, তার সঙ্গে কি থাকে, অবজেক্ট থাকে। এবার আজকে আমাদের আলোচনা হচ্ছে অবজেক্ট কি করে আমরা চিনতে পারবো বা অবজেক্টটা কি। দেখো আমরা যতটুকু এখনো অবধি পড়েছি তার মধ্যে আমরা জানি যে ভার্ব কি। তাহলে ভার্ব কি? ভার্ব আমরা সাধারণত জানি যে ভার্ব হচ্ছে কোনো কিছু অ্যাকশনকে আমরা ভার্ব হিসেবে জানি। যেমন ভালো মতো বোঝার চেষ্টা করো, আমার হাতে এটা কি আছে, মার্কার আছে। মার্কারটা এইখানে রয়েছে, তাই না? এবার মার্কারটা আমি এইখানে রাখলাম, অর্থাৎ আমি রাখলাম, রাখাটা কি অ্যাকশন। তাহলে এই অ্যাকশনটাকেই কে আমাদের বোঝায়? ভার্ব বোঝায়। এই ভার্ব আমাদের কি বোঝায়? এই অ্যাকশনটাকে বোঝায়, তাই না? এবার এই অ্যাকশনটা যে করে তাকে আমরা বলি হচ্ছে ডুয়ার। অ্যাকশনটা যে করে তাকে আমরা কি বলি? ডুয়ার, বা তাকে তোমরা কি বলতে পারো, আরেকটা সাবজেক্ট বলতে পারো। অর্থাৎ আমার হাতে এই পেনটা আছে, এই পেনটা আমি এখানে রাখলাম, তাহলে এই পেনটা রাখলোটা কে? কে রাখলো? এই পেনটা রাখার কাজটা কে করলো? এবার রাখলো কে? আমি। কে করলো? সেটা হচ্ছে সাবজেক্ট, মানে ডুয়ার, যে কাজটা করছে। এখানে হচ্ছে আমি ডুয়ার। আর ভার্ব বা অ্যাকশনটা কি? রাখাটা। এবার আমি কি রাখলাম, আমার রাখার ফলে কার উপর প্রভাবটা পড়লো? দেখো পেনটা এখানে ছিল, এবার আমি যখন রাখলাম পেনটা এখানে চলে আসলো, তাহলে প্রভাবটা কার উপর পড়লো? বাংলা ভাষায় তোমাদের বোঝাচ্ছি যে অবজেক্ট কি। তাহলে আমার হাতে এই পেনটা ছিল, এই পেনটা আমি রাখলাম এখানে, রাখলো কে? আমি, অর্থাৎ আমি হচ্ছে কি? সাবজেক্ট। আর ভার্ব কি? রাখাটা। রাখার ফলে পেনটার কি প্রভাব পড়লো? পেনটা ছিল এইখানে, চলে আসলো এইখানে। তাহলে যখন ভার্বের অ্যাকশনের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর উপর কোনো একটা প্রভাব পড়ে, সেটাকে আমরা কি বলি? সেটাকেই আমরা বলি হচ্ছে অবজেক্ট। সেটাকেই আমরা কি বলি? যখন ভার্বের অ্যাকশনের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর উপর প্রভাব পড়ে। আবার বোঝাচ্ছি, দেখো পেনটা আমি এখানে রাখছিল আমার হাতে, পেনটা আমি রাখলাম এখানে, তাই না? পেনটার পরিবর্তন, স্থান পরিবর্তন হয়ে গেল, তাই না? এবার ভালো মতো বোঝার চেষ্টা করো, এই রাখার ফলে প্রভাবটা কার উপর পড়লো? আমার উপর কি কোনো প্রভাব পড়েছে? আমি তো যেমন ছিলাম তেমনই আছি। আমি কি করলাম? পেনটা এখানে রাখলাম, তাহলে কার প্রভাব পড়লো? পেনটার উপর বা মার্কারটার উপর প্রভাবটা পড়লো, তাই না? তো আরেকটা ভাবে বোঝার চেষ্টা তোমরা করতে পারো। ধরো আমার সামনে একটা ছেলে আছে, তার উপর আমার রাগ হয়েছে খুব, আমি তাকে ষাটিয়ে একটা চড় মারলাম, স্ল্যাপ মারলাম। তাহলে মারলো কে? আমি। আমি কে তাহলে? যে মারছে, যে কাজটা, যার দ্বারা অ্যাকশনটা হচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট, যে কাজটা করছে, যে অ্যাকশনটা করছে। তাহলে চড় মারলাম আমি। কাকে মারলাম? ধরো আমি একটা ছেলেকে মারলাম, তার নাম অমল। অমলকে আমি একটা জোরে চড় মারলাম। তাহলে চড় মারার ফলে প্রভাবটা কার উপর পড়লো? আমার উপর নাকি অমলের উপর? তোমরা সাধারণত বলতে পারো যে আমার চড় মারার ফলে প্রভাবটা কার উপর পড়লো? অমলের উপর পড়লো। আই স্ল্যাপড অমল, তাই না? তাহলে এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে স্ল্যাপ, সাবজেক্টকে আমি মারলাম, কাজটা কি করলো? ডুয়ার, যে করছে কাজটা, তাই না? সেটাকে আমরা কি বলি? ডুয়ার। এটাকে আমরা সাবজেক্টকে আমরা বাংলায় কি বলি? কর্তা বলি। ভার্বকে কি বলি? ক্রিয়া বলি আমরা। আর অবজেক্টকে কি বলি? আমরা কর্ম বলি। ছোটবেলায় তোমরা হয়তো পড়েছো যে কর্তা ক্রিয়া কর্ম, পড়াশোনা করা আসল ধর্ম। জানি না তোমাদের কে কে এই ডায়লগটা দিয়েছে। আমার স্যার ম্যামরা আমাকে খুব দিত যে কর্তা ক্রিয়া কর্ম, পড়াশোনা করা আসল ধর্ম। তাই এখন আমরা পড়াশোনা করছিল, আবার আমাদের টপিকে আবার চলে যাওয়া যাক। তাহলে আমি যখন চড়টা মারলাম অমলকে, আমার চড় মারার ফলে প্রভাবটা কার উপর পড়লো? আমার কি কিছু হলো? মারলাম তো আমি, আমার কিছু হলো না। আমি যখন মারলাম, লাগলো কার? অমলের লাগলো। তাহলে আমার এখানে এই উদাহরণটা দেওয়ার একটাই মোটিভ, অবজেক্ট আমরা কি করে চিনব? যে যখন ভার্বের অ্যাকশনের ফলে যখন কোনো ব্যক্তি বা বস্তুর উপর প্রভাব পড়ে,
যখন অ্যাকশনের ফলে, কারোর অ্যাকশনের ফলে সেই প্রভাবটা যখন অন্য কোনো ব্যক্তি বা বস্তু, দেখো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। ব্যক্তি কি করে, আমি যখন চড় মারছি একটা মানুষকে, তাই না, স্ল্যাপ করলাম, সে কে, একটা ব্যক্তি, তখন তার ক্ষেত্রে প্রভাবটা একটা ব্যক্তির উপর পড়ছে। আর যখন আমি ধরো পেনটাকে ছুঁড়ে মারলাম, পেনটা ছিল হাতে, পেনটাকে ছুঁড়ে মারলাম, আই থ্রিউ, কি ছুড়লাম, পেনটা ছুড়লাম, তাহলে ছোড়ার ফলে কার উপর প্রভাব পড়লো, তোমরা বলবে দাদা সাধারণত পেনটার উপরই প্রভাব পড়লো, তাই না। এবার তাহলে এখানে কি ক্ষেত্রে কাজ করছে, এখানে সেই জিনিসটা সেই বস্তুটার উপর প্রভাব পড়ছে। যখন আমি কাউকে চড় মারছি তখন সেটা ব্যক্তির উপর প্রভাব পড়ছে। আর যখন আমি পেনটাকে নিয়ে ছুঁড়ে মারলাম, পেনটা ছিল হাতে, চলে গেল দূরে, তাই না, তখন কার উপর প্রভাব পড়লো, তখন প্রভাবটা পড়লো, তোমরা সাধারণত বলতে পারছি যে দাদা পেনটার উপর প্রভাব পড়বে। তাহলে অবজেক্ট কি, সাধারণত একটা ভাবে আমরা বলতে পারি যে অবজেক্ট হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু যখন কোনো ভার্বের অ্যাকশনের দ্বারা প্রভাবিত হয়, তখন তাকে আমরা কি বলি, অবজেক্ট বলি। আর একটা সাধারণত আমরা খুব একদম সামান্য আরেকটা দিকে কি বুঝতে পারি, যে যখন ভার্বকে, যখন আমরা ভার্বকে হোয়াট অর্থাৎ কি আর হুম মানে কাকে, যখন কোনো সেন্টেন্সে ভার্বকে আমরা কি অর্থাৎ হোয়াট, হুম অর্থাৎ কাকে দিয়ে প্রশ্ন করে যেই উত্তরটা পাই, তখন সেইটাকে কি বলে, অবজেক্ট বলে। তাহলে কি বললাম বুঝলে না, ধরো আমি একটা উদাহরণ দিলাম, রাহুল gives a watch, রাহুল কি দিয়েছে, একটা ঘড়ি দিয়েছে, রাহুল কি দিয়েছে, একটা ঘড়ি দিয়েছে। তাহলে রাহুল গিভস, ভার্ব কি, গিভস, তাই না, ভার্বটা কি, গিভস। এবার তুমি ভার্বকে প্রশ্ন করো যে রাহুল দিয়েছে, কি দিয়েছে, উত্তরে কি পাচ্ছ, এ ওয়াচ পাচ্ছ। তাহলে এ ওয়াচটা এখানে কি হয়ে যাবে, অবজেক্ট। যেটা আমি বললাম, আরেকটা উদাহরণ দিলাম, দেখো রাহুল স্ল্যাপড সায়ন, ভালো মতো দেখো, রাহুল স্ল্যাপড সায়ন, তাহলে রাহুল চড় মেরেছে, অ্যাকশন কি, ভার্ব কি বোঝাচ্ছে, স্ল্যাপড, চড় মারা, অ্যাকশন হচ্ছে। এবার রাহুল মেরেছে, চড় মেরেছে, কাকে মেরেছে, হুমের প্রশ্ন আসছে না এখানে, হুম, হ্যাঁ কি না, রাহুল চড় মেরেছে, তোমরা বলো কাকে মেরেছে, তখন উত্তরে কি পাচ্ছ, সায়ন পাচ্ছ, তখন উত্তরে কি পাচ্ছ, সায়ন পাচ্ছ। তাহলে যখনই ভার্বকে হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করে আমরা যেই অ্যান্সারটা পাই, সেটাকেই আমরা কি বলি, সেটাকেই আমরা অবজেক্ট বলি। তাহলে এইখানে সাধারণত আমরা একটা জিনিস দেখে নিতে চলো, যে অবজেক্ট কি হতে পারে, অবজেক্ট সাধারণত কি হতে পারে, নাই হবে কোনো পার্সন, নাই হবে কোনো থিং। মাথায় রাখবে, যখন হোয়াটের অ্যান্সার আমরা করি, যখন ভার্বকে হোয়াট অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করি, তখন আমরা সবসময় থিং পাই অর্থাৎ বস্তু পাই। হোয়াটের অ্যান্সার সবসময় থিংস হয়, বস্তু হয়। আর মাথায় রাখবে হুমের অ্যান্সার সবসময় কোনো পার্সন হয়, হুমের অ্যান্সার কি হয়, পার্সন হয়। এবার যখন অবজেক্টে আমরা কোনো হুমের অ্যান্সার পাই, তখন সেটা কি হবে, তখন সেটা হবে পার্সন। ভালো মতো মাথায় ঢুকিয়ে নাও যে একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। ভার্বকে প্রশ্ন করব, যদি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার যেটা পাবো সেটা হতে পারে অবজেক্ট, থিংস হতে হবে সেটা। আর ভার্বকে যখন কাকে দিয়ে প্রশ্ন করব তখন সেটা কি হবে, তখন সেটা হবে পার্সন অর্থাৎ হুম দিয়ে প্রশ্ন করলে। তাহলে সাধারণত তোমরা এটা বলতে পারো যে ভার্বকে যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তো তারপরে যেই অ্যান্সারটা আমরা পাই সেটাকে আমরা কি বলি, অবজেক্ট বলি। তাহলে অবজেক্ট কি, ভার্বের অ্যাকশনের ফলে যখন কোনো ব্যক্তি
ব্যক্তি বা বস্তুর উপর কোনো একটা প্রভাব পড়ে এবং তারপরে আমরা এছাড়াও আমরা ভার্বকে কি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করি সেন্টেন্সে, তারপরে আমরা যে উত্তরটা পাই সেটা আমরা কি বলি, তাকে আমরা অবজেক্ট বলি। বোঝা গেল? চলো আরেকটা কনসেপ্ট তোমাদের বোঝানোর খুব খুব দরকার। একটা তো বুঝলাম যে অবজেক্ট কখন হতে পারে, যখন এই ভার্ব থাকে, এই ভার্বকে যদি আমি হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করি, তারপরে যেই অ্যান্সারটা পাবো সেটা হয়ে যাবে কি অবজেক্ট, তাই না? আমি শর্টে ওবিজে লিখলাম। আরেকটা কি হতে পারে, ধরো তোমাদের আমি আগের ক্লাসে, আগেও ফার্স্ট না সেকেন্ড ক্লাস তোমাদের আমি প্রিপোজিশন সম্পর্কে বুঝিয়েছিলাম যে ধরো কোনো সেন্টেন্সে প্রিপোজিশন আছে, কোনো সেন্টেন্সে প্রিপোজিশন আছে, কোনো সেন্টেন্সে প্রিপোজিশন আছে। এবার যখনই কোনো সেন্টেন্সে প্রিপোজিশন থাকবে তারপরে সবসময় আমাদের কি প্রয়োজন হবে, কোনো সেন্টেন্সে যদি প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশনের পরে সবসময় আমাদের একটা অবজেক্ট বসবেই। মাথায় রাখবে, যখনই সেন্টেন্সে প্রিপোজিশন থাকবে তারপরে সবসময় কি বসবে, তারপরে সবসময় অবজেক্ট আমাদের লাগবেই। প্রিপোজিশন থাকলে অবজেক্ট থাকবেই। চোখ বন্ধ করে প্রিপোজিশনের পরে যেই শব্দ থাকবে সেটা সেই সেন্টেন্সে প্রিপোজিশনের অবজেক্ট হবে, তখন কিন্তু সেটা ভার্বের অবজেক্ট হবে না। যদি প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকে, প্রিপোজিশনের পরে যে শব্দটা থাকবে, তখন কিন্তু সেটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহার হবে, তখন কিন্তু সেটা ভার্বের অবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহার হবে না। তাহলে কি বুঝলাম, অবজেক্ট দু ধরনের হতে পারে, দু টাইপের হতে পারে, যে ভার্বকে যদি হোয়াট বা হুম মানে কি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করে আমরা যেই অ্যান্সারটা পাবো সেটা হতে পারে একটা হচ্ছে অবজেক্ট, তাই না? আরেকটা কি, আরেকটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পরে যেই শব্দ থাকবে সেটাকে অবজেক্ট বলে। এবার যখন প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকবে তখন কিন্তু সেটা শুধু সেই ক্ষেত্রে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, তখন কিন্তু সেটা ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে না। বোঝা গেল? এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমার যেটা আমাদের দেওয়া ছিল সেটা হচ্ছে কোনো সেন্টেন্সের অবজেক্ট, কোনো সেন্টেন্সের অবজেক্ট সবসময় কি হবে, হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। তাহলে কোনো সেন্টেন্সের অবজেক্ট কি হবে, অথবা নাউন হবে অথবা প্রোনাউন হবে। নাউন অথবা প্রোনাউন ছাড়া অবজেক্ট হবে না। যেমন সাবজেক্ট যখন আমরা পড়েছিলাম, একটা সাবজেক্টে যখন সেটা একটা নাউন অথবা প্রোনাউন যখন হবে, তেমনভাবেই যেমনভাবে একটা সেন্টেন্সের সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন হবে, তেমনভাবেই একটা সেন্টেন্সের অবজেক্ট নাউন অথবা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে না, অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে না। তাহলে আমরা কি বলতে পারি, আমরা যদি তাহলে অবজেক্টের ডেফিনেশন জানি, যদি আমরা অবজেক্টের ডেফিনেশন বলতে চাই কি হবে, তাহলে আমরা বলতে পারি যে অবজেক্ট কি, এ নাউন or pronoun that a noun or pronoun that receives, কি রিসিভ করে, অবজেক্ট কি, অবজেক্ট কি, তাহলে আমি বলতে পারলাম যে অবজেক্ট কি, অবজেক্টের ডেফিনেশন বা পরিভাষা কি বলতে কি বোঝায়, অবজেক্ট হচ্ছে একটা নাউন অথবা প্রোনাউন, অবজেক্ট হচ্ছে একটা নাউন অথবা প্রোনাউন যেটা কিনা গ্রহণ করে কি, দ্যাট রিসিভস, যেটা গ্রহণ করে অ্যাকশন অফ এ ভার্ব, যেটা ভার্বের অ্যাকশনকে গ্রহণ করে, যেটা ভার্বের অ্যাকশনকে গ্রহণ করে। তাহলে অবজেক্টের ডেফিনেশন আমরা কি বলতে পারি, অবজেক্ট হচ্ছে এ নাউন অর প্রোনাউন, এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, এ নাউন অর প্রোনাউন অর ফ্রেজ, কোনো ক্ষেত্রে ফ্রেজেসও অবজেক্ট হিসেবে ব্যবহার। এবার ফ্রেজ কি সেটা পরবর্তী ক্লাসে তোমাদের আমি বোঝাবো। এখন শুধু মাথায় রাখো যে কোনো সেন্টেন্সে একটা নাউন বা প্রোনাউন
যখন ভার্বের অ্যাকশনকে রিসিভ গ্রহণ করে, অর্থাৎ সেই ভার্বের অ্যাকশন দ্বারা কি হয়, প্রভাবিত হয়, এফেক্টেডও বলতে পারো, এফেক্ট, প্রভাবিত, এখানে আমি বাংলায় লিখে দিচ্ছি প্রভাবিত হয়। এটাকে বাংলায় যদি তোমরা বলো তাহলে কি বলতে পারো, যখন কোনো নাউন, নাউনকে আমরা বাংলায় বলি হচ্ছে বিশেষ্য অথবা প্রোনাউন, এটাকে আমরা বাংলায় কি বলি, সর্বনাম, যখন যখন কোনো নাউন অথবা প্রোনাউন ভার্ব অর্থাৎ ক্রিয়া এর অ্যাকশন দ্বারা প্রভাবিত হয়, তখন তাকে কি বলি আমরা, তখন তাকে আমরা অবজেক্ট বলি। যেমন আমার হাতে এই পেনটা ছিল, পেনটা চলে আসলো এইখানে, তাহলে আমার অ্যাকশনের ফলে কার প্রভাব পড়ছে, এই মার্কারটার প্রভাব পড়ছে। তাহলে কি বললাম, তাহলে এটা কি পেন, পেনটা হচ্ছে নাউন, তাই না, তাহলে আমার অ্যাকশনের উপর এই মার্কারটার উপর প্রভাব পড়লো, তাহলে এখানে অবজেক্ট কি হয়ে গেল, আই কিপ দ্য পেন, আমি কি রাখলাম, পেন রাখলাম। আর এটা সবসময় কিসের অ্যান্সার দেয়, এটা আমরা বলতে পারো ইট অ্যান্সার্স, এটা কিসের উত্তর দেয়, কোয়েশ্চেন, কোন কেমন কোয়েশ্চেন, লাইক, হোয়াট অথবা হুম। ইট অ্যান্সার্স, এটা উত্তর দেয় কেমন কোয়েশ্চেন, কোয়েশ্চেন লাইক, হোয়াট অথবা হুম, কি অথবা কাকে প্রশ্ন আমাদের এই অবজেক্ট দেয়। বোঝাতে পারলাম? তাহলে অবজেক্টের পরিভাষা বুঝতে আশা করি কারোর কোনো অসুবিধা হয়নি, এবং অবজেক্ট কি সেটা বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। এখন আমি তোমাদের সামনে বেশ কিছু এক্সাম্পলস তুলে ধরছি যেখানে তোমাদের ডাইরেক্ট চিনতে হবে কোনটা অবজেক্ট। তাই চলো সরাসরি এক্সাম্পলে যাওয়া যাক। দেখো দেখো বলছে, দেখো সরাসরি উদাহরণে যাওয়ার আগে তোমাদের একটা সাধারণ কনসেপ্ট দিয়ে দিই, যে সবসময় কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকতে হবে তার কোনো মানেই নেই। কোনো এমনও সেন্টেন্স আছে যেখানে অবজেক্ট নাও থাকতে পারে। ধরো আমি উদাহরণের সহ তোমাদের বোঝাচ্ছি, আমি বললাম আমি পেনটা ভেঙে দিলাম, মার্কারটা আমি ভেঙে দিলাম, আমি কি ভাঙলাম, আমি ভাঙলাম। তোমরা প্রশ্ন করলো কি ভাঙলে, তাহলে কি এর উত্তর পাচ্ছি কি, তখন যখন আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি তখন সেখানে অবজেক্ট হচ্ছে। আমি কি ভাঙলাম, তোমরা বললে যে দাদা তুমি মার্কারটা ভেঙে দিলে, তাহলে এখানে অবজেক্টটা কি হয়ে গেল, মার্কার। আমি চড় মারলাম, কাকে চড় মারলাম, আই স্ল্যাপ হুম, আই স্ল্যাপড হুম, আমি কাকে চড় মারলাম, তখন তুমি বললে অমল কমল যাই হোক একটা। কিন্তু ধরো আমি একটা যখন বললাম আমি চলে যাচ্ছি, তখন কি তুমি আমার জিজ্ঞেস করবে দাদা কি চলে যাচ্ছ, কাকে চলে যাচ্ছ, তুমি কি বলতে পারো দাদা কেন চলে যাচ্ছ, তাই না। আমি বললাম আমি হাসছি, আই লাফিং, তুমি কি আমায় জিজ্ঞেস করবে দাদা কে হাসছো, সরি কি হাসছো, কাকে হাসছো, কি জিজ্ঞেস করতে পারো যে দাদা কেন হাসছো। তাই আমি একটা জিনিসই বলতে চাচ্ছি যে সব সেন্টেন্সে যে অবজেক্ট থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অবজেক্ট খোঁজার আগে আমাকে খুঁজে দেখতে হবে যে যে নিয়মগুলো জানি আমরা। দেখো একটা জিনিস সরাসরি বুঝে নাও, যে ভার্বের পরে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, আর কি থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, আবার কিছু নাও থাকতে পারে। তাহলে ভার্বের পরে আমার অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। তাহলে একটা জিনিসের পরে যখন 2-3-4 রকম অপশন থাকতে হবে তখন তো আমায় খুঁজে দেখতে হবে কি আছে। যদি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে আমরা না পারি তাহলে আর সেই সেন্টেন্সে কোনো অবজেক্ট থাকবেই না। যদি ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন না করতে পারি সেই সেন্টেন্সে আমাদের অবজেক্ট থাকবেই না। এবার কমপ্লিমেন্ট কখন ইউজ হবে
অ্যাডভার্ব কখন আমরা খুঁজে বের করবো সেটা আসবো পরে, এখন অবজেক্ট বোঝাচ্ছে, সেই অবজেক্টে মাথা রাখো। কিন্তু আরেকটা যেটা আমি বোঝাচ্ছিলাম যে ভার্বের পরে 3-4 রকম অপশন থাকতে পারে, সেখানে আমাদের অবজেক্ট খুঁজে বের করতে হবে, তাই না? তাহলে ভার্বকে যদি কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে যে অ্যান্সারটা পাবো, তখনই শুধু আমরা অবজেক্ট পাবো, এছাড়া আমরা অবজেক্ট পাবো না। সিম্পল অ্যাজ দ্যাট। আরেকটা কি, কিন্তু যখন প্রিপোজিশন থাকবে সেন্টেন্সে, যখন প্রিপোজিশন থাকবে তখন চোখ বন্ধ করে এর পরে যেই শব্দটা থাকবে সেটা আমাদের কি হয়ে যাবে, সেটা আমাদের অবজেক্ট হয়ে যাবে, তাই না? ভার্বের পরে অবজেক্ট থাকতেও পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, কিন্তু প্রিপোজিশনের পরে অলওয়েজ আমাদের অবজেক্ট থাকবেই সব সময়। তাহলে আমরা অবজেক্ট চেনা একদমই সহজ, কিছুই নেই। ভার্ব দেখবো, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যেই অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। আর যদি দেখি প্রিপোজিশন আছে সেই সেন্টেন্সে, তাহলে চোখ বন্ধ করে প্রিপোজিশনের পরের শব্দ কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। তখন সেটা কিসের অবজেক্ট হবে, প্রিপোজিশনের অবজেক্ট হবে। বোঝা গেল? তাহলে চলো এবার ডাইরেক্ট এক্সাম্পলে যাওয়া যাক। আমরা তাড়াতাড়ি করে এক্সাম্পল গুলো দেখে নিই এবং আমরা অবজেক্ট বের করার চেষ্টা করি। দেখো ফার্স্ট সেন্টেন্স কি বলছে, দেখো ফার্স্ট সেন্টেন্স বলছে আই থ্রিউ দ্য পেন। কি বলছে ফার্স্ট সেন্টেন্সটা, আই থ্রিউ, আই কি আমরা জানি, আই হচ্ছে সাবজেক্ট, তাই না? থ্রিউ কি, থ্রিউ মানে কি, ছোড়া, অ্যাকশন হচ্ছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, ভার্ব। তাহলে আমি ছুড়লাম, কি ছুড়লাম, প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো, কি ছুড়লাম, আমি ছুড়লাম, আমি কি ছুড়লাম, উত্তরে কি পাচ্ছ, দা পেন। উত্তরে কি পেলে, দা পেন। তাহলে এটা কি হয়ে যাবে, এটা অবজেক্ট হয়ে যাবে, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে, এটা অবজেক্ট হয়ে যাবে। আই থ্রিউ দ্য পেন, আমি ছুড়লাম, আমি কি ছুড়লাম, উত্তরে পেলে তুমি কি, যে পেন ছুড়লাম, তাহলে এটা কি হয়ে যাবে, অবজেক্ট। চলো পরের সেন্টেন্সটা যাওয়া যাক। পরের সেন্টেন্সটা বলছে দিশা ইজ রিডিং আ বুক। দিশা কি, সাবজেক্ট। ইজ কি, আগেই পড়েছি আগের ক্লাসে, হেল্পিং ভার্ব। এটা কি, রিডিং কি, মেইন ভার্ব। দুটো ভার্ব আছে, যখন দুটো ভার্ব থাকে প্রথম ভার্বটা হেল্পিং ভার্ব হয়ে যায়, পরের ভার্বটা মেইন ভার্ব হয়ে যায়, আগের ক্লাসে বুঝিয়েছি। তাহলে চলো অবজেক্ট খুঁজে বের করার চেষ্টা করি। দিশা ইজ রিডিং আ বুক, দিশা পড়ছে, দিশা কি পড়ছে, প্রশ্ন করো, দিশা পড়ছে, দিশা কি পড়ছে, উত্তরে কি পেলে, এ বুক, একটা বই পড়ছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা আমাদের অবজেক্ট হয়ে যাবে, তাই না? তাহলে চলো পরের সেন্টেন্সটা যাওয়া যাক। পরের সেন্টেন্সটা বলছে কবিতা ব্রোক। কবিতা কি, সাবজেক্ট, ব্রোক কি, ভেঙে দেওয়া, ভার্ব, অ্যাকশন হচ্ছে, ভাঙাটা অ্যাকশন না। কবিতা ভেঙে ফেলেছিল, কি ভেঙে ফেলেছিল, মাই হার্ট। কবিতা কি ভেঙেছে, আমার মন ভেঙে দিয়েছে। তাহলে উত্তরে কি পাচ্ছ, কবিতা ব্রোক, কবিতা কি ব্রোক, কি ব্রোক, হোয়াট, কবিতা ব্রোক হোয়াট, কি অর্থাৎ হোয়াট, কাকে অর্থাৎ হুম। তাহলে কবিতা কি ব্রোক করেছে, উত্তরে কি পেলে, মাই হার্ট। তাহলে এটা কি হয়ে যাবে, মাই হার্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে, তাই না? চলো পরের সেন্টেন্সটা যাই। বলছে রাম হিট, রাম মেরেছে, রাম কাকে মেরেছে, রাম হিট, হুম। দেখো এখানে হুম দিয়ে প্রশ্ন করছি, এখানে কিন্তু কি দিয়ে প্রশ্ন করা যাবে না, রাম হিট। দেখো এতক্ষণ তিনটে সেন্টেন্স আমরা কি দিয়ে প্রশ্ন করে পেয়েছি। আই থ্রিউ দ্য পেন, আই থ্রিউ আমি কি ছুঁড়ে ফেলেছিলাম, পেন। দিশা ইজ রিডিং, দিশা পড়ছিল, দিশা কি পড়ছিল, এ বুক। কবিতা ব্রোক, কবিতা ভেঙে ফেলেছে, কি ভেঙে ফেলেছে, মাই হার্ট, আমার মন। তারপরে দেখো রাম হিট মোহন, রাম মেরেছে, কাকে মেরেছে, এখানে কিন্তু প্রশ্ন করতে পারবে কি মেরেছে, কাকে মেরেছে। তাহলে উত্তরে কি পেলে, মোহনকে মেরেছে। তাহলে মোহনটা কি হয়ে যাবে, মোহনটা আমাদের অবজেক্ট হয়ে যাবে, তাই না? মোহনটা আমাদের কি হয়ে যাবে, মোহনটা আমাদের অবজেক্ট হয়ে যাবে। তো পরেরটা যাই, রিশু ইজ লাফিং। এবার এইখানেই হচ্ছে মেন আসল জিনিস। কি বলছে, রিশু ইজ লাফিং, তাই না? রিশু হাসছে, প্রশ্ন করো কি হাসছে, পাচ্ছ উত্তর, কাকে হাসছে, পাচ্ছ উত্তর, পাচ্ছ অবজেক্ট, পাচ্ছ এখানে, পাচ্ছ না, কারণ এখানে রিশু ইজ লাফিং, রিশু হাসছে। ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে, পাচ্ছ, পাচ্ছ না।
কি আসছে সেটাও পাচ্ছ না, কাকে আসছে সেটাও পাচ্ছ না, তাহলে এখানে কোনো অবজেক্টই নেই। আমি আগেই বলেছিলাম সব সেন্টেন্সে অবজেক্ট থাকতে হবে, এরকম কোনো মাথা ব্যথা নেই। অবজেক্ট খোঁজার জন্য আমাকে ভার্ব প্রথমে দেখতে হবে, ভার্ব কোথায় আছে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো যে অ্যান্সারটা পাবো সেটা অবজেক্ট, তাই না? চলো পরে আরো পরের উদাহরণে যাওয়া যাক। দেখো পরের উদাহরণটা যাওয়া যাক। পরের উদাহরণ বলছে বাঙ্কু বট আ বাইক ইন জানুয়ারি। তাহলে কি বলছে, বাঙ্কু কি, বাঙ্কু সাবজেক্ট, বট ভার্ব। এবার প্রশ্ন করো, বাঙ্কু বট, বাঙ্কু কিনেছিল, বাঙ্কু বট হোয়াট, বাঙ্কু কি কিনেছিল, বাঙ্কু কি কিনেছিল, এ বাইক। তোর কি বলে, এ বাইক, তাহলে এ বাইকটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ কি না? বাঙ্কু বট, বাঙ্কু কি কিনেছিল, একটা বাইক কিনেছিল, বটকে কি দিয়ে প্রশ্ন করে কি পাচ্ছি, এ বাইক পাচ্ছি না, তাহলে এখানে এ বাইকটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। এবার এইখানে বলছে বাঙ্কু কখন বাইক কিনেছিল, দেখো ইন জানুয়ারি। একটু আগে একটা টপিক বোঝালাম যে যখনই প্রিপোজিশন থাকবে তারপরে আমাদের একটা অবজেক্ট থাকবে। আমরা সবাই জানি ইনটা কি, ইনটা কি প্রিপোজিশন না, ইন অন আন্ডার, এগুলো তো আমরা ছোটবেলা থেকেই পড়েছি, সামান্য একটা ক্লাস 2 এর বাচ্চাও জানে যে ইন অন আন্ডারকে আমরা প্রিপোজিশন বলি। তাহলে কি বলেছে, যখনই প্রিপোজিশন থাকবে তারপরে যে শব্দটা সেটা কি হয়ে যাবে, অবজেক্ট হবে। দেখো কেন অবজেক্ট হবে, কেন অবজেক্ট হবে ভালো মতো বোঝো, এখানে কেন অবজেক্ট হবে। জানুয়ারিটা কি, নাউন না প্রোনাউন? তোমরা বলবে মাসের নাম, একটা নাম, মান্থের নাম বোঝাচ্ছে, তাহলে জানুয়ারিটা কি হয়ে যাবে, জানুয়ারি হচ্ছে নাউন। তাহলে আমি আগেই বলেছি অবজেক্ট অথবা নাউন হবে অথবা প্রোনাউন হবে, নাউন অথবা প্রোনাউন ছাড়া অবজেক্ট হবে না। তাহলে এখানে জানুয়ারিটা কিন্তু পুরো সেন্টেন্সের অবজেক্ট না। একটা জিনিস ভাবো, যদি এখানে ইন না থাকতো, মনে মনে ভাবো এখানে ইন নেই, তাহলে কি হচ্ছে, যদি এখানে ইন না থাকে বাঙ্কু বটে বাইক জানুয়ারি, তখন এখানে কোনো সেন্টেন্সের মানেই থাকছে না। সেন্টেন্সের মানের জন্য যখন আমরা ইন বসাচ্ছি, যদি আমি ইন থেকে জানুয়ারি পুরোটা দেখি, তখন দেখো এখানে সেন্টেন্সের আমায় কি বলছে, বলছে বাঙ্কু বটে বাইক, বাঙ্কু একটা বাইক কিনেছে। কখন কিনেছে, টাইম বলছে। যখন কোনো শব্দের মাধ্যমে আমরা টাইম বোঝাই, সময়, তখন সেটা কি হয়, আগেই বুঝিয়েছি যে তখন সেটা অ্যাডভার্ব হয়, তাই না? কিন্তু যখন আমরা ইন জানুয়ারিকে একসাথে জোগাড় করছি, একসাথে করছি, তখন সেটা অ্যাডভার্ব হচ্ছে। যখন তুমি জানুয়ারিটা আলাদা দেখছো, ইনটাকে আলাদা দেখছো, তখন জানুয়ারি হয়ে যাচ্ছে ইনের অবজেক্ট। কারণ আমি কি বললাম, কি বলেছিলাম যে ইন যেখানে যখনই কোনো প্রিপোজিশন থাকবে তারপরে একটা অবজেক্ট থাকবে, তাহলে ইন হচ্ছে প্রিপোজিশন, তারপরে হচ্ছে জানুয়ারি অবজেক্ট, তারপরে আমার কথা অনুযায়ী। তাহলে এখানে একটুখানি বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি। চলো পরে সেন্টেন্সে যাই। বলছে দিশা গেভ রাতুল আ গিফট। দিশা কি সাবজেক্ট জানি আমরা, গেভ কি ভার্ব, দিশা দিয়েছে, কি দিয়েছে, একটা গিফট দিয়েছে, তাহলে কি এর উত্তর পেলাম, দিশা দিয়েছে, কি দিয়েছে, একটা গিফট, এটা অবজেক্ট। কাকে দিয়েছে, রাতুলকে দিয়েছে। দিশা কাকে দিয়েছে, রাতুলকে দিয়েছে, তাহলে রাতুলও এখানে অবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে কেন, কারণ দেখো এইখানে কি এর অ্যান্সারও পাচ্ছি, আবার কাকের অ্যান্সারও পাচ্ছি। ভার্বকে প্রশ্ন করো, দিশা কি দিয়েছে, কি দিয়েছে, গিফট দিয়েছে, কাকে দিয়েছে, রাতুলকে দিয়েছে, পেয়ে গেলাম দুটো অবজেক্ট। চলো পরে সেন্টেন্সটা যাই। দ্য লায়ন কিলড আ ডিয়ার, দ্য লায়ন কি, লায়ন কি সাবজেক্ট, কিল্ড কি ভার্ব। লায়ন কিল্ড কাকে মেরেছে, লায়নটা সিংহটা কাকে মেরেছে, উত্তরে কি পাচ্ছ, একটা হরিণকে মেরেছে। তাহলে এখানে কার উত্তর পাচ্ছি, কাকে, কাকে মেরেছে, কাকে কিল করেছে, একটা ডিয়ারকে। তাহলে ডিয়ার এখানে কি হয়ে যাবে, অবজেক্ট। খুব সহজ অবজেক্ট বের করে, একদমই বড় কিছু না, একদমই ইজি, জাস্ট কনসেপ্ট মাথায় রাখো। দেখো পরেরটা দেখো, বলছে মিঠাই ইজ প্লেইং ইন দি পার্ক। দেখো এখানে মিঠাই খেলছিল, প্রশ্ন করো কি খেলছিল, বলছে কিছু, কি খেলছিল বলছে না, কাকে খেলছিল প্রশ্ন করা যাচ্ছে, যাচ্ছে না, কিন্তু এখানে তাও অবজেক্ট আছে। কেন, দেখো ইন প্রিপোজিশন, আমি আগেই বলেছি ইনের পরে যা থাকবে
যে শব্দটা সেটা দ্য পার্ক এখানে অ্যাজ এ ইনের অবজেক্ট হিসেবে কাজ করছে। ইনের অবজেক্ট, পুরো সেন্টেন্স বা ভার্বের অবজেক্ট হিসেবে না, কিন্তু এখানে দ্য পার্ক শুধু ইনের অবজেক্ট হিসেবে কাজ করছে, যেটা আমি তখন প্রথম তোমাকে বোঝালাম। তাহলে ইন দ্য পার্ক এখানে কি হয়ে যাবে, অবজেক্ট হবে। আর যদি ইন দ্য পার্ক পুরোটাকে একসাথে দেখো তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা অ্যাডভার্ব হবে। কেন অ্যাডভার্ব হবে, কেন অ্যাডভার্ব হবে? মিঠা ইজ প্লেইং, কোথায় খেলছিল, প্লেস জানতে চাইছি আমরা, প্লেস কোন প্লেসে খেলছিল। যখন প্লেস জানতে চাই তখন কি হয়, আগেই বুঝিয়েছি, যখন প্লেস জানতে চাই তখন সেটা অ্যাডভার্ব হয়। কিন্তু যখন আমি শুধু দ্য পার্ক বলছি, ইনের পরে আছে বলে অ্যাজ এ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে দ্য পার্ক এখানে হচ্ছে অবজেক্ট। বোঝাতে পারলাম? পরেরটা দেখো, লাস্ট, হি স রাধিকা অ্যাট স্টেডিয়াম। হি স রাধিকা অ্যাট স্টেডিয়াম। হি স সে দেখেছিল, কাকে দেখেছিল, রাধিকাকে দেখেছিল, এটা অবজেক্ট হয়ে যাবে। হি স রাধিকা, সে কাকে দেখেছিল, রাধিকাকে দেখেছিল, রাধিকা অবজেক্ট। কোথায় দেখেছিল, অ্যাট প্রিপোজিশন, তার অবজেক্ট হিসেবে স্টেডিয়াম। তাহলে স্টেডিয়ামটা কি এখানে অবজেক্ট। তো কি বললাম আমি, যে হি স রাধিকা, সে দেখেছিল, হুম দিয়ে প্রশ্ন করো, কাকে দেখেছিল, উত্তর পাবে রাধিকাকে দেখেছিল। কোথায় দেখেছিল, যদি পুরোটা অ্যাট স্টেডিয়ামটাকে পুরোটা একসাথে দেখো তাহলে সেটাকে কি পাবে, তখন সেটাকে অ্যাডভার্ব হিসেবে দেখবে। কেন, প্লেস বলছে, কোন জায়গায় দেখেছিল, অ্যাট স্টেডিয়াম পুরোটা অ্যাডভার্ব। যখন শুধু স্টেডিয়াম দেখছো তখন কি হয়ে যাচ্ছে, অ্যাট এর প্রিপোজিশন হিসেবে স্টেডিয়ামটা অবজেক্ট, তাই না? তাহলে আশা করি আজকের অবজেক্ট ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝে নিয়েছো। আর যদি কোনো জায়গায় কোনো 1% বা 0.01% ডাউট থাকে, কমেন্ট বক্সে অবশ্যই কোশ্চেন করে দিও। তোমাদের ডাউট আমি নিজে দাঁড়িয়ে থেকে সেমভাবে একটা ক্লাসে তোমাদের আমি সেটাকে পরিপূর্ণ করে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। তাই আজকের জন্য ক্লাস এখানেই। যদি আবারও বলছি, যদি অবজেক্ট সম্বন্ধে কারোর কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তোমাদের নিজের হেল্প করে দেবো যেখানে তোমার ডাউট থাকবে। তাই আবার আসবো পরের দিন অন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকের জন্য তোমাদের ক্লাস এখানেই শেষ। তাই তোমরা সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, আর সব সময় শেখার আগ্রহে থাকো। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা।